আমাদের কোশ্চেনে বলা হচ্ছে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেম আদার দ্যান ইনকাম ইউজিং ইউটিলিটিস ফুড ট্রান্সপোর্ট এন্টারটেনমেন্ট উইল নট বি অ্যালোয়েড। মানে এগুলো বাদে অন্য কোনো তথ্য এখানে এন্ট্রি নেওয়া যাবে না। ইউজ কাস্টম রুল, ডোন্ট ইউজ লিস্ট রুল। আমরা আমাদের ক্যাটাগরি এটার কাজ চেয়েছে, এটার ক্ষেত্রে তারা এই ফর্মুলা মানে এই ভ্যালিডেশন অ্যাড করতে বলছে। আমাদের এই ক্যাটাগরি নেমটা মনে করি এই মুহূর্তে একটু কপি করে অন্য পাশে রাখি। মনে করি এখানে আমাদের ক্যাটাগরি নেম নেই। আমাদের বলা হয়েছে এই ক্যাটাগরি নেমে এই তথ্যগুলো বাদে, এখানে মার্ক করে দেখাচ্ছি, এগুলো বাদে বাকি কোনো কিছু এন্ট্রি দেয়া যাবে না। তো আমরা নর্মালি যদি করতে যাই, নর্মালি করতে গেলে আমরা লিস্ট ভ্যালিডেশন যদি করি, আমরা ক্যাটাগরি এটুকু সিলেক্ট করে ডাটা থেকে, এখান থেকে ডাটা ভ্যালিডেশন থেকে লিস্ট সিলেক্ট করে আমরা প্রত্যেকটা কমা কমা দিয়ে লিখে দিতে পারি, অথবা কোথাও যদি এন্ট্রি থাকে সেখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে দিয়ে ওকে ক্লিক করলে আমার এখানে কিন্তু একটা ডাটা ভ্যালিডেশন হয়েছে। এই যে ডাটা ভ্যালিডেশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে না, এই ডাটা ভ্যালিডেশন তারা চাচ্ছে না। এটা কিন্তু বুঝে নিয়েন, এটা কিন্তু তারা চাচ্ছে না। আমরা এটাকে ক্লিয়ার করে দিই। তারা চাচ্ছে ডাটা ভ্যালিডেশন, কিন্তু লিস্ট ডাটা ভ্যালিডেশন তারা চাচ্ছে না। এবং তারা এটাও চাচ্ছে যে এই নির্দিষ্ট আইটেম বাদে অন্য কোনো আইটেম এখানে এন্ট্রি দিতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা এইটুকু সিলেক্ট করে এই ডাটা ভ্যালিডেশন থেকে এনি ভ্যালুর পরিবর্তে কাস্টম ভ্যালুতে চলে যাব। কাস্টম ভ্যালুতে যখন আসছি, এখানে আমরা ফর্মুলা কল করব। ডাটা ভ্যালিডেশন অ্যান্সার করবে ট্রু এবং ফলসের ভিত্তিতে। তো আমরা যদি এখানে ফর্মুলা কল করি যে সমান এই সেল সমান ইনকাম, এই মুহূর্তে আমি যদি ওকে ক্লিক করি, তার মানে ব্যাপারটা দাঁড়ালো এই সেলগুলোতে ইনকাম বাদে কোনো কিছু এন্ট্রি দেওয়া যাবে না। যেমন আমি অন্য কিছু লিখি, হাউজিং লিখি, আমার এন্ট্রি নিচ্ছে না। আমি যদি ইনকাম লিখি তাহলে এন্ট্রি নিচ্ছে, কারণ আমি এখানে এমন একটা ভ্যালিডেশন দিয়েছি যে এটা বাদে অন্য কোনো কিছু এন্ট্রি হবে না। তো এটা দিলাম শুধু একটার ক্ষেত্রে, ইনকাম। কিন্তু আমাদের আইটেম কতগুলো? আমাদের আইটেম হচ্ছে ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, টোটাল 6টা আইটেম। তা আমরা একটা আইটেম যেহেতু পেরেছি, আমরা কি 6টা পারবো না? এই একটা যেভাবে অ্যাড করেছি বাকিগুলোও এভাবে অ্যাড করব। কিন্তু যখন একাধিক ফর্মুলা হয়ে যাবে তখন এখানে আমরা অর ফর্মুলা দিয়ে বাকি সব ফর্মুলাকে যুক্ত করে দেব একসাথে। তো আমার ফর্মুলাটা দাঁড়াবে এভাবে, অর ব্র্যাকেট ওপেন, এরপরে এই সেল ইকুয়াল ইনভার্টেড কমা ইনকাম, ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে কমা, আবার এই সেল ইকুয়াল ইনভার্টেড কমা হাউজিং, ইনভার্টেড কমা ক্লোজ, আবার কমা, এই সেল ইকুয়াল ইনভার্টেড কমা ইউটিলিটিস। আমরা এরপর যদি কমা দেই মানে ব্র্যাকেট দেই, এক্ষেত্রে আমরা ব্যাপারটা দাঁড়ালো আমার এই একটা মানে একটা লজিক, এই একটা লজিক, এই একটা লজিক, প্রত্যেকটা লজিক কমা কমা দিয়ে যুক্ত আছে এবং সম্পূর্ণ লজিকটাকে অরের মাধ্যমে আমরা যুক্ত করে দিলাম। আমি এখানে এই মুহূর্তে 3টা লিখলাম, আর না লিখি, আরটা বাকিটা পরে লিখি। এবার আমি ওকে ক্লিক করি। আমি 3টা কী লিখলাম? ইনকাম, হাউজিং এবং ইউটিলিটিস, 3টা আমার এন্ট্রি হলো। আমি যদি ফুড এন্ট্রি দিতে যাই, এন্ট্রি নিচ্ছে না। তা আমরা 3টা যখন পেরেছি, একটা প্রথম ছিল, একটার পরে 3টা যখন পেরেছি, 6টা কি পারবো না? এই সম্পূর্ণটাই সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশনে গিয়ে
এখানে এই ব্যাপারটাই তিনটা এই কমার পরের অংশগুলো আমরা নিয়ে সম্পূর্ণটা কপি করে নিলাম, অথবা কমা সহ কপি করে নিলাম সহজে দ্রুত করার জন্য। কপি করে নিয়ে আমরা এরপরে এখানে দিয়ে দিব। এরপর ইউটিলিটিসের পরে ছিল ফুড, এর পরের ইউটিলিটিসের পরিবর্তে হবে ট্রান্সপোর্ট, এর পরেরটার পরিবর্তে হবে এন্টারটেইনমেন্ট, নাকি? আমার 6টা এখানে অ্যাড করা শেষ। অর ফর্মুলার মাধ্যমে আমি 6টাকে যুক্ত করে ওকে ক্লিক করে দিলাম। এই মুহূর্তে আমি এখানে সব ডিলিট করে দেই। আমি এই মুহূর্তে এই 6টা ব্যতীত অন্য কোনো তথ্য এন্ট্রি দিতে পারবো না। যেমন এমন হতে পারে যে কোনো একজনের নাম, আমার নামই লিখলাম, এন্ট্রি হলো না। আমি যদি এখানে ইনকাম লিখি, ইনকামটাই এন্ট্রি নেবে। আমি এখানে মনে করেন অন্য একটা নাম লিখলাম, সেটা এন্ট্রি নিল না। আমি এখানে যদি হাউজিং লিখি, তাহলে এন্ট্রি নেবে। তো 6টা আইটেম আমরা এখানে দিয়ে দিলাম। আমরা এটাকে বোঝার জন্য, আমরা ডাটা ভ্যালিডেশনে গিয়ে যেটা করলাম, এটাকে বোঝার জন্য আমরা একটু নতুন শীটে একটু দেখব, ট্রাই করে যে কেমন হয়। নতুন শীটে আমি ওই আইটেমগুলো একটু নিয়ে আসি। দুইটা ফুট আছে, দুইটা ফুট আমার দরকার নাই, দরকার একটা। ইউটিলিটিস দুইটা দরকার নাই। এই মূলত আমার আইটেম, নাকি? না বুঝলে বলতে হবে বুঝতে পারতেছি না বা কিছু একটা। এই আমার আইটেম। আমি এখানে একটা জায়গা যেখানে এই আইটেমগুলোই এন্ট্রি দিতে পারবো, এছাড়া কিছু দিতে পারবো না। অথবা এই আইটেমগুলো এন্ট্রি দিলে কি হয় এটা দেখব আমি। হ্যাঁ, বুঝি নাই। আইটেম না, ওটা ডেসক্রিপশন। এন্টারটেইনমেন্টের অধীনে ডেসক্রিপশন। আমরা আবার একটু, হ্যাঁ আছে। আমরা আইটেম বলতে এইটাকে বোঝানো হয়েছে যে ক্যাটাগরি নেম, ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেইনমেন্ট, আদার দেন, মানে আদার দেন দিয়ে এই কয়টা দেয়া, এই কয়টা বাদে অন্য কিছু নট অ্যালাউড। এই কয়টা বাদে অন্য কিছু এখানে অ্যাড হবে না। এটাই ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে করতে বলছে। মুভি আছে, কিন্তু ওই মুভিটা ক্যাটাগরি না, ওই মুভিটা ডেসক্রিপশন, ক্যাটাগরিতে না। আচ্ছা, এখানে আমরা জাস্ট কল করলাম এই সেল ইকুয়াল ইনকাম। অ্যান্সার কি হবে? সৌরভ, কি অবস্থা? আচ্ছা, এটা এই সেল সমান ইনকাম, এটার কি অ্যান্সার কি হবে? কেউ কি বুঝি না এটার কি অ্যান্সার হবে? ইনকাম আসবে না, অ্যান্সার হবে ট্রু। আবার এই সেল সমান ইনকাম, এবার কি অ্যান্সার আসবে? কেন ফলস আসবে? এটা আসছে ফলস। তো এইখানে যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলো যদি আমার কোনো একটা ট্রু হয় তাহলেই সেটা এন্ট্রি হবে। যদি কোনো একটা ট্রু না হয় সেক্ষেত্রে এন্ট্রি হবে না। তো
তো এটা আমরা অ্যান্ড ফর্মুলার অর ফর্মুলার মাধ্যমে করতে পারি। অর ফর্মুলার কাজ হচ্ছে অর ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট। প্রথম টেস্ট আমরা একটু দেই, এই সেল ইকুয়াল ইনকাম, লজিক শেষ। আবার এই সেল ইকুয়াল হাউজিং, এই সেল ইকুয়াল, আবার লিখলাম ইনকাম। কিন্তু এরপরেও এই ফর্মুলাটা কি কল করবে? ট্রু। কেন ট্রু? যে কোনো একটা সঠিক হয়েছে বিধায় সে ট্রু কল করছে। কিন্তু যদি অ্যান্ড ফর্মুলা হতো তাহলে ফলস আসতো, অ্যান্ড ফর্মুলা হলে এটাকে আসতো ফলস। এবার যদি অ্যান্ড ফর্মুলাই হলো, আমি এখানে ফুড লিখে দিলাম, এবার ট্রু। এটা বুঝি নাই কে? আমার তিনটা ক্রাইটেরিয়া দেয়া, তিনটা বরাবর যা আছে তাই লেখা, সব একইভাবে হয়েছে এবং অ্যান্ড ফর্মুলার মাধ্যমে কল করেছি, সব মিলিয়ে অ্যান্সার আসলো ট্রু। আর এটা যদি অর ফর্মুলা হয় এক্ষেত্রেও ট্রু অ্যান্সার আসবে। কিন্তু তিনটার মধ্যে কোনো একটা যদি মিসিং হয়, অ্যান্ড ফর্মুলা যদি হতো, এখন অর আছে, আমার অ্যান্ড করলাম, অ্যান্ড ফর্মুলা হতো, এই ফুটের পরিবর্তে যদি কোনোভাবে একটা ডি মিসিং হয়ে যায় ফলস অ্যান্সার চলে আসে, তাই না? কিন্তু অর ফর্মুলার ক্ষেত্রে এটা যদি সম্পূর্ণ মিসিং হয়ে যায় তবুও ট্রু, এটাও যদি মিসিং হয়ে যায় তবুও ট্রু, এটা যদি মিসিং হয়ে যায় এবার ফলস হবে। কারণ তিনটা বিষয়ের তিনটা যখন একই থাকবে, মানে তিনটার মধ্যে যে কোনো একটা সঠিক পাবে, তখন সে ট্রু দেখাবে। এই অ্যান্ড এবং অরের কাজ এটুকুই। তা আমাদের এইখানে অ্যান্ড এর অরের কাজ করতে হবে। আমরা ডাটা ভ্যালিডেশন থেকে সব রিমুভ করে নেই, এবার আমরা এখানে কল করব ওই বিষয়গুলো। সম্পূর্ণটা সিলেক্ট করলাম, ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন থেকে আমরা এনি ভ্যালুর পরিবর্তে কাস্টম ভ্যালু সিলেক্ট করলাম। এবার আমাদের ফর্মুলাটা শুরু। এটা মুখস্থ করার ফর্মুলা না, এটা বোঝার ফর্মুলা, তবে যদি না বুঝেন মুখস্থ অবশ্যই করবেন। শুরু হচ্ছে ইকুয়াল দিয়ে শুরু, অর, আমার অরের কাজ শুরু ব্র্যাকেট ওপেন। অর কি কাজ করে? একাধিক লজিককে একসাথে যুক্ত করে। আমার অর ফর্মুলা শুরু ব্র্যাকেট শুরু, এরপর লজিক, প্রথম লজিক হচ্ছে এই সেল ইকুয়াল ইনকাম, কমা, আবার এই সেল ইকুয়াল হাউজিং, ইনভার্টেড কমা, এরপরে কমা, এই সেল ইকুয়াল ইউটিলিটিস, কমা, এই সেল ইকুয়াল ফুড, কমা, এই সেল ইকুয়াল ট্রান্সপোর্ট, কমা, এই সেল ইকুয়াল এন্টারটেইনমেন্ট। এই ছয়টাই তো আমার সব কয়টা লজিক দেয়া শেষ, কমা কমা দিয়ে প্রত্যেকটা লজিক অ্যাড করলাম। আমার অর ফর্মুলা শুরু করেছিলাম ব্র্যাকেট ওপেন দিয়ে, শেষ করব ব্র্যাকেট ক্লোজ দিয়ে এবং ওকে ক্লিক করব। এখন এইখানে আমি যে কয়টা আইটেম দিলাম ওই আইটেমের বাদে কেউ কিছু এন্ট্রি দিতে পারবে না। এটা কিন্তু ডাটা ভ্যালিডেশন হয়েছে কিন্তু লিস্ট ভ্যালিডেশন হয়নি। এই মুহূর্তে এখানে কোনো কিছু এন্ট্রি দিব, এন্ট্রি নেবে না, আমি শুধু ওই নির্দিষ্ট বিষয়গুলোই এন্ট্রি দিব, তখনই নেবে। তো নির্দিষ্ট বিষয় স্যাম্পল অনুযায়ী যা ছিল
তাই আমি দিয়ে দেই ইনকাম হাউজিং ইউটিলিটিস, হাউজিং ইউটিলিটিস ফুড, আমার এইটাই ছিল এই পার্টের অংশ, এটা ডিলিট করে দেই। তা আমরা র্যাঙ্ক বের করা দেখেছি, ওভার বাজেট বের করা দেখেছি, অ্যামাউন্ট যেটা সেটা তো ছিল, এই টাইপটা আমরা করলাম। আমরা মান্থলি টোটাল ইনকাম, মান্থলি টোটাল এক্সপেন্স এটাও দেখেছি। এখানে কোনটা ওভার বাজেট? এটা আচ্ছা, ওভার বাজেট দেখব। তো আমাদের যদি ইনকাম হয় তাহলে এখানে কিছু আসবে না, যদি ইনকাম না হয়ে এক্সপেন্স হয় সেক্ষেত্রে কিছু আসবে, কিন্তু কি আসবে সেটাও আমাদের স্যাম্পলে বলে দেওয়া আছে, মানে সেটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে যে ইনকাম হলে কিছু আসবে না, যদি ইনকাম না হয়ে রেঞ্জ মানে আসে তাহলে 20%-এর বেশি এক্সপেন্স হলে ওভার বাজেট, 20%-এর কম হলে ইন রেঞ্জ, এইটা আসবে। তো প্রথম ক্রাইটেরিয়া ইনকাম হলে কিছু আসবে না, দ্বিতীয় ক্রাইটেরিয়া এক্সপেন্স হলে আসবে, কিন্তু এক্সপেন্স হলে কি আসবে সেটা আবার দুইটা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে 20%-এর বেশি যদি হয় খরচ, ইনকামের 20%-এর বেশি, ইনকামের 20% যা হয় তার থেকে এক্সপেন্স বেশি যদি হয় তাহলে ওভার বাজেট। আমরা এই কথাটাই একটু বুঝতে অসুবিধা হয় আমাদের। এক্সপেন্স এখানে গ্রেটার দ্যান স্পেস এক্সপেন্স, হ্যাঁ, লেস দ্যান 20% অফ ইনকাম, মানে ইনকামের 20% এটা, এবং এটা হচ্ছে ইনকামের 20%। তো এখানে বোঝাচ্ছে এক্সপেন্স বেশি, ইনকামের 20%-এর থেকে এক্সপেন্স বেশি তাহলে ওভার বাজেট, আর এক্সপেন্স যখন কম হবে তখন ইন রেঞ্জ। তো আমার এই ক্রাইটেরিয়াগুলো যদি বোঝা হয়, আমরা এবার আসবো এখানে ইফ কল করলাম, ব্র্যাকেট ওপেন, লজিক্যাল টেস্ট। আমরা এই ইফ কলটা যদি এখানে না করে এটাই করি তাতেও হবে, কিন্তু এটাই করতে গেলে এই রোটাকে আমরা ইন্ডিকেট করব, আমরা এটাই করব যে কারণে এই রোটাকে আমরা ইন্ডিকেট করতেছি। তা আমরা এতক্ষণ বা এতদিন এটাই ধরে করছি, আমরা এখন এটা ধরে করব, হবে হবে কি না আমরা একটু দেখি, অবশ্যই হবে। আমরা ইফ কল করলাম, ব্র্যাকেট ওপেন, লজিক্যাল টেস্ট। এক্ষেত্রে লজিক্যাল টেস্টের জন্য এটা সিলেক্ট করব না, আমরা সিলেক্ট করব এইটা, এই সেল ইকুয়াল ইনকাম, এই সেল যদি ইনকাম হয়, এইটা বোঝানো হইলো এই লজিক দিয়ে, তাহলে তাহলে ইনকাম হবে না, ইনকামের পরিবর্তে একটা সাইন ইউজ করতে বলছে, যে যদি ইনকাম হয় তাহলে এই সাইনটা হবে, যেটা এই যে দেখা যাচ্ছে ইনকাম হলে এই সাইনটা হবে। এবং কমা দেওয়ার পরে ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস চলে আসলো। এখানে আবার কল করলাম ইফ, ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল এক্সপেন্স, আমি প্রথম কল করলাম ইনকাম হলে এটা হবে, এরপরে ইফ কল করে আবার কল করলাম এক্সপেন্স হলে, ভ্যালু ইফ ট্রুতে এক্সপেন্স হবে না, হবে অন্য কিছু, সেটা বোঝানোর জন্য আবার আমরা ইফকে কল করব, ইফ ব্র্যাকেট ওপেন, এখানে এই অ্যামাউন্টটাকে সিলেক্ট করতে হবে, এই অ্যামাউন্ট যদি এই অ্যামাউন্টের 20%-এর বেশি হয়, তো এই অ্যামাউন্টের ঘরটা আমার এদিকে এসে গেছে, মানে লেখার ফলে এদিকে চলে আসছে, অ্যামাউন্টের ঘরটা আমি সিলেক্ট করতে পারতেছি না, তাই তো সবার ক্ষেত্রে এটা হতে পারে। তো এক্ষেত্রে আমরা D6 লিখে দিলে হয়ে যাবে, কারণ আমাদের এই সেল নাম্বারটা হচ্ছে D6, এটাই তো নাকি, এদিকে D আছে এদিকে 6 আছে, তার মানে এই সেল নাম্বারটা হচ্ছে D6। তো D6 লিখে দিতে পারি, D6 গ্রেটার দ্যান ইকুয়াল এই সেলের
20%। এই যে সেলটা, এই যে 15 C15, এটাকে লক করতে হবে, কারণ আমরা এই ফর্মুলাটাকে এক জায়গায় না প্রত্যেকটা জায়গায় ব্যবহার করব। যে কারণে আমরা যদি এটা লক না করি, এই ফর্মুলাটা যখন নিচের দিকে টানবো এই সেলটা তখন নিচে চলে আসবে। তো আমরা এই C15কে লক করে নিলাম। এক্সপেন্স যদি হয় তার মধ্যে হচ্ছে এই সেল যদি 20%-এর বেশি হয় তাহলে কি হবে? ওভার বাজেট। আর যদি না হয় তাহলে ইন রেঞ্জ। ব্র্যাকেট ক্লোজ। কয়টা ক্লোজ করতে হবে? কারণ 3বার আমরা ব্র্যাকেট ওপেন করেছিলাম, ক্লোজটা এখানে করে দিলাম। আমার এই ফর্মুলাটা এখানে হলো এটার উপর ভিত্তি করে। এই ফর্মুলাটা আমি এখানে নিচে নিলে, কর্নারে নিলে প্লাস সাইনটা দেখা যায়। এই প্লাস সাইন নিয়ে আমি যত দূর যাব ওই ফর্মুলা সব জায়গায় চলে আসবে। এই প্লাস সাইন নিয়ে যদি উপরে যাই উপরেও চলে আসবে। বোঝা গেছে? দেখেন ইনকাম বরাবর যে চিহ্ন চেয়েছি সেই চিহ্ন আসছে, যেটার খরচ আমার বাজেটের বাইরে চলে গেছে সেটা ওভার বাজেট লেখা চলে আসছে, এবং যেটা বাজেটের মধ্যে আছে সেটা ইন রেঞ্জ আসছে। আমরা এটা চেক করার জন্য প্রয়োজনে এখানে লিখে দেখতে পারি। এই 30,000-এর 20%-এ হয় 6,000 মনে হয়। তো আমরা এটা যদি 5,500 করে দেই তাহলে ইন রেঞ্জ চলে আসলো। আমি এটাকে যদি কোনোভাবে 7,000 করে দেই ওভার বাজেট চলে আসছে। তো আমার কি ফর্মুলা ঠিক আছে? আর র্যাঙ্কের ক্ষেত্রে এটা একটা হেল্পার টেবিল নিয়েছি। হেল্পার টেবিলটা যদি না নিয়ে করতে চান সেক্ষেত্রে সম্ভব না, হেল্পার টেবিল নিতে হবে। কিন্তু এই হেল্পার টেবিলের মধ্যে যদি আপনারা কোনো ফর্মুলা না নিতে চান সেটা না নিয়ে পারা যাবে। তো আমার এটা হয়ে গেছে। আচ্ছা, এই মান্থলি ইনকাম ব্যালেন্স এটা বের করছি, এটা জানেন সবাই? আচ্ছা, এরপরে ভিলুকআপ। এই ভিলুকআপটা করব। এইখানে আমরা হেল্পার টেবিল নিয়েছি। আমরা একটু দেখি এটাকে কিভাবে করলাম। আমি সব ডিলিট করে দেই। এখানে যে আইটেমগুলো আছে ওই আইটেমগুলোর মধ্যে ইউনিক আইটেমটা এখানে আনতে হবে। তো ইউনিক বলতে ইনকাম, ইউনিক ইনকামটা এখানে নিয়ে আসলাম, হাউজিং নিয়ে আসলাম, ইউটিলিটিস নিয়ে আসলাম, ফুড নিয়ে আসলাম। এরপরে এই ফুড আর নেওয়ার দরকার নাই, একবার নিয়েছি। এই ইউটিলিটিস নেওয়ার দরকার নাই, একবার নিয়েছি। এই ফুড নেওয়ার দরকার নাই, নিয়েছি। ট্রান্সপোর্ট এবং এন্টারটেনমেন্ট এই দুইটা নিয়ে আসলাম। এখানে ইউনিক আইটেমগুলো চলে আসলো না? এখন আমরা সাম ইফ করতে পারবো না সবাই? আমরা এখানে সাম ইফ করব। সাম ইফ করব এই জন্য এই ইনকাম লেখা যতগুলো আইটেম এখানে আছে ওইগুলোর যোগফলটা এখানে চলে আসবে, এই জন্য আমরা সাম ইফ করব। টোটালটা আমার দরকার, আমার ফুড আইটেমের টোটালটা দরকার। এখানে ফুড আছে 3টা, 800 আছে, 1800 আছে, 600 আছে। আমি 3টা ফুড আইটেম তো একটা জায়গায় আনবো না, 3টার টোটালটা একটা জায়গায় আনবো। যে কারণে এখানে একটা ফর্মুলা কল করতে পারি, সাম ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ। সাম ইফের রেঞ্জ, এই রেঞ্জ থেকেই তো সাম ইফ করতে চাচ্ছি। রেঞ্জ সিলেক্ট করলাম, লক করেও দিলাম। ক্রাইটেরিয়া হচ্ছে ইনকাম। আমরা যদি লিখে দেই ইনকাম সেটাও করতে পারবো, এটা সিলেক্ট করে দিলেও হবে। তা আমরা লিখে দেবো না সিলেক্ট করব? সিলেক্ট করব, কারণ এই ফর্মুলাটা নিচে নিচেও আমরা নিয়ে বাকিগুলোও করে ফেলবো। সিলেক্ট করলাম সাম রেঞ্জ হচ্ছে এই রেঞ্জটা, এবং এটাও লক করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এই মুহূর্তে ইনকামকে সে সাম করে দিল। এটা যখন নিচে নিচে নিয়ে যাব এটা বরাবর হাউজিংকে সে সাম করে দিল, এটা বরাবর সে ইউটিলিটিসকে সাম করে দিল। এখন আমরা একটু দেখি ঠিক আছে কিনা। ফুডকে তারা সাম করে দিল। ফুড আইটেম এই একটা, এই দুইটা সব মিলিয়ে
এই দুইটা এবং এই তিনটা মিলিয়ে 3200 টাকা হয়। এখানে শুধু 3200 টাকাই অ্যান্সার দিল। তো আমার এটা ঠিক আছে। এখন এই আইটেমগুলোকে আমরা ভিলুকাপে নিব। তো ভিলুকাপে নিতে গেলে ভিলুকাপে আবার আরেকটা জিনিস বলে দিয়েছে যে এখানে ডাটা ভ্যালিডেশন করতে হবে। যদি না বলে দরকার নাই, যদি বলে দেয় আমরা ডাটা ভ্যালিডেশন করব। এই যে এখানে বলছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর লুকিং আপ টোটাল এক্সপেন্স বাই দ্য ক্যাটাগরি, মেক এ ড্রপ ডাউন লিস্ট। তো ড্রপ ডাউন মানেই হচ্ছে ডাটা ভ্যালিডেশনের একটা অংশ। তো আমরা ড্রপ ডাউন লিস্টটা করব এখানে। এই ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে এনি ভ্যালু থেকে লিস্ট, সোর্স থেকে সিলেক্ট করে দিব এই আইটেমগুলো। যদি অনলি এক্সপেন্স বলে তাহলে ইনকামটা আমার প্রয়োজন নেই, আমি ইনকামটা বাদে বাকিটা করে দিলাম। প্রয়োজনে এখানে হেল্পার হিসাবে নিয়ে আসলাম, সমস্যা নাই। আমি ইনকাম বাদে বাকিটা করে দিলাম ভ্যালিডেশনে। আমার এইখানে বাকি আইটেমগুলো আছে, আমি যে কোনো আইটেম সিলেক্ট করতে পারি। এটার ভ্যালিডেশন করব, এখানে ভিলুকআপ করব। ভিলুকআপ লুকআপ ভ্যালু এটা, কমা টেবিল অ্যারে হচ্ছে এই টেবিল সিলেক্ট করে দিব, কলাম ইন্ডেক্স নাম্বার 2, এক্সাক্ট ম্যাচের জন্য 0, ব্র্যাকেট ক্লোজ। এখানে যে আইটেমটাই আমি চাই সেই আইটেমের টোটালটা দেখা যাচ্ছে। তো আমার এটা করা শেষ, এটাও করা শেষ, এটাও করা শেষ। আমাকে একটা জিনিস করতে বলছে, চার্টটা হচ্ছে টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্সের উপরে, যেটা এখানে বলা হয়েছে ইনসার্ট এ কলাম চার্ট ফর টোটাল মান্থলি ইনকাম ভাস টোটাল মান্থলি এক্সপেন্স রেফার টু স্যাম্পল। স্যাম্পলের মতো করে একটা চার্ট অ্যাড করতে বলছে, কলাম চার্ট এইটা, কিন্তু স্যাম্পলে লিখে দিছে লাইন চার্ট। তো তারা ভুল লিখছে। প্রশ্নে বলছে কলাম চার্ট অ্যাড করতে, এখানে অ্যাড করছে তারা কলাম চার্ট, কিন্তু এখানে স্যাম্পলে লিখে দিছে লাইন চার্ট। তো এই ছোটোখাটো ভুল প্রয়োজনে আমরা জিজ্ঞাসা করে নিতে পারি, আর যদি জিজ্ঞাসা না করে স্যাম্পলের মতো করে দেন তাতেও হবে। তো আমরা একটা চার্ট অ্যাড করব এইটার উপর বেস করে, ইনসার্ট চার্ট। এইটাই হচ্ছে ইনসার্ট কলাম অর বার চার্ট। এটা ক্লিক করলেই প্রথমটা হচ্ছে কলাম চার্ট, পরেরটা হচ্ছে আমরা এই যে প্রথম যে চার্টটা আমরা সেই চার্টটাই নিতে পারি। আমরা যেহেতু কলাম চার্ট বলছে, আমরা যদি 3D কলাম চার্ট বলতো এগুলো নিতাম। তা আমাদের প্রথম যে চার্টটা এটাই নিলাম, এটা যেরকম আছে, এই চার্টটা যেরকম আছে এরকমই রেখে দিব, আর কিচ্ছু করার দরকার নাই। আমার এখানের কাজ শেষ। ফাইলটা সেভ করব, সেভ করে বের হয়ে যাব। কিন্তু বের হওয়ার আগে তারা আরেকটা জিনিস বলছে, এটা একটু আমরা খেয়াল করব। আমার ফাইলের কাজ শেষ, আমরা এখানে একটু দেখি, প্রোটেক্ট ইউর ওয়ার্কশিট উইথ পাসওয়ার্ড এটা বলা আছে। যদিও তারা যদি ওপেন করেও তারা পাসওয়ার্ড যদি দেয়া থাকে তারা বলবে পাসওয়ার্ডটা খুলে দেন, যে কারণে পাসওয়ার্ড না দিয়েও পারেন, দিলেও পারেন। যদি দিতে হয় তাহলে দিবেন, কিন্তু দেওয়ার আগে এখানে অন্য যে কাজগুলো এগুলো একটু করবেন, যে সেভ দ্য ডকুমেন্ট উইথ বোথ XLSX অ্যান্ড CSV। আমাদের এই যে ফাইলটা আছে এই ফাইলের নামের উপরে দেখি আমরা কি টাইপ, job2.xlsx। এই ফাইলটা তারা চেয়েছে, এটা আমার শেষ করা। আমি যদি ক্লোজ করে বের হয়েও আসি, এই হচ্ছে আমার job2 এর ফাইল, কিন্তু তারা CSV ফরম্যাটে চেয়েছে, যে কারণে এই ফাইলটাকেই সেভ অ্যাজ সিলেক্ট করে ওই একই লোকেশনে টাইপ থেকে CSV সিলেক্ট করে দিব। তো CSVর মধ্যে এখানে কয়েকটা CSV আছে, তার মধ্যে আমরা কমা ডেলিমিটেড অনলি CSV যেটা সেটা দেখব। এখানে CSV যদি নিচ থেকে দেখি, একটা CSV MS-DOS, একটা CSV ম্যাকিনটশ, একটা CSV কমা ডেলিমিটেড, এবং এই একটা CSV UTF-8। তো আমরা এই 4টা CSV এখানে পাই। আমরা এই কমা ডেলিমিটেড এইটা সিলেক্ট করে ওকে ক্লিক করব। হ্যাঁ,
না, ওগুলো এগুলোর জন্য না, এগুলো অন্য ম্যাকিনটশ অপারেটিং সিস্টেমের জন্য। তো আমার সিএসভি অ্যাড করা শেষ, দেখেন এই সিএসভি ফাইলটাও এখানে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আমার অরিজিনাল ফাইল, এটা সিএসভি ফাইল। সিএসভি ফাইলের মধ্যে দেখেন ওপেন যদি করি কোনো কিচ্ছু নাই, শুধু ভ্যালুটা আছে, শুধু ভ্যালু, অনলি ভ্যালু থাকবে সিএসভি ফাইলে, ভ্যালু বাদে কোনো ফর্মুলা কিচ্ছু থাকবে না, এখানে কোনো ফর্মুলা বা কিচ্ছু নাই। তো আমার পাওয়ার এই এক্সেলের কাজ এইটুকুই, এক্সেলের শুধু এটুকুই থাকবে। হ্যাঁ, পাসওয়ার্ড যদি করতে হয়, করতে বলে, সেক্ষেত্রে তারা বলছে কি পাসওয়ার্ড করতে, শিট ওয়ার্কশিটকে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে বলছে 4321 পাসওয়ার্ড দিয়ে। ওয়ার্কশিট আমরা প্রোটেক্ট করব। আমরা এটা ওয়ার্কশিট করতে গেলে রিভিউ অপশন থেকে প্রোটেক্ট ওয়ার্কশিট এটা করতে পারি, অথবা ফাইল মেনুর ইনফোতে গিয়ে এইখানে প্রোটেক্ট ওয়ার্কশিট, এই কারেন্ট শিট এটাও করতে পারি। যেহেতু ওয়ার্কশিট বলছে, আমরা এখান থেকেই প্রোটেক্ট ওয়ার্কশিট সিলেক্ট করে পাসওয়ার্ড 4321 আবার 4321, ওকে, আমার পাসওয়ার্ড প্রোটেক্ট হয়ে গেল। এবং এই ফাইলটাকে সেভ করতে হবে, পাসওয়ার্ড প্রোটেক্ট করার পরে সেভ ক্লিক করতে হবে। তো এই মুহূর্তে হ্যাঁ ওপেন করতে পারবে, এই পাসওয়ার্ড প্রোটেক্ট করার না, এটার জন্য না, এটা দেওয়ার কোনো কিছুই নাই। পারবে, এখানে যদি রিভিউ অপশনে গিয়ে প্রোটেক্ট শিট করতাম তাহলে এই শিটটা প্রোটেক্ট হতো, আর ওয়ার্ক বুক করেছি, সম্পূর্ণ ওয়ার্ক বুক প্রোটেক্ট হয়েছে। ও প্রোটেক্ট ওয়ার্ক শিট করতে বলছে, আমাদের আনপ্রোটেক্ট হয়ে গেল। আমাদের বলছে যেটা সেটা একটু দেখি, যে প্রোটেক্ট ওয়ার্কশিট উইথ পাসওয়ার্ড, শিটটাকে প্রোটেক্ট করতে বলছে। তো শিট যদি আমরা প্রোটেক্ট করি, রিভিউ অপশন থেকে প্রোটেক্ট শিট এটাই ক্লিক করব। এটা ক্লিক করে 4321 ক্লিক করলাম, আবার 4321, এটা হচ্ছে এডিট করতে পারবে না তাহলে কেউ। আমরা প্রোটেক্ট হয়ে গেল। এই মুহূর্তে কোনো এডিট অপশনটা কোনোটা কাজ করতেছে না, কোনোটা কাজ করবে না এই মুহূর্তে। পাসওয়ার্ড না খুললে কিছু করতে পারবে না, কিছু করা যাবে না, লেখাও যাবে না। তো আমার এই পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি বের হয়ে গেলেন, তাদের কাছে ফাইলটা দিয়ে দিলেন, তারা ফাইলটা চেক করতে গিয়ে দেখবে পাসওয়ার্ড দেয়া, তখন আপনাকে বলতে পারে, আপনাকে ডাকতে পারে, ডেকে বলবে পাসওয়ার্ডটা একটু আনপ্রোটেক্ট করে দেন। তখন এই ফাইলটাকে ওপেন করে এই রিভিউ অপশনে গিয়ে আনপ্রোটেক্ট শিট করতে হবে, ওই যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে, এবং সেভ করতে হবে। তো এইটা তারা করবে কখন একটু বলি। মনে করেন আমাদের ওয়ার্ড যেহেতু শেষ, ওয়ার্ডের ফাইল এই দুইটাই থাকবে, জব 1 এবং জব 2। জব 1 জব 2 শেষ, আমরা এখানেই নিউ ফোল্ডার করব জব 3 নামের। জব 3 নামে ফোল্ডার করে এটার মধ্যেই এখান থেকে নিউ পাওয়ার পয়েন্ট স্লাইড নিয়ে নিব, জব 3 লিখে এই ফাইলটা ওপেন করব। ওপেন করেই আমার ফার্স্ট কাজ স্লাইড মাস্টার। ফার্স্ট কাজ হচ্ছে ভিউ মেনুতে গিয়ে স্লাইড মাস্টার অন করা, এটার উপরেরটায় গিয়ে এখানে আমার ওই ডিজাইনটা রেডি করা, যে ডিজাইনটা থাকবে সব ডিলিট করে দিয়ে আমরা ওই ডিজাইনটা রেডি করব। ওই ডিজাইনটা কোন ডিজাইন আমরা একটু দেখি। আমার মূলত এই হচ্ছে স্লাইড মাস্টারের ডিজাইন, এইটা, এই উপরে দুইটা বৃত্ত ছোট ছোট, এই পাশে একটা সাইন, এইখানে একটা সাইন, এখানে একটু দাগ, তিনটা দাগ এবং একটা লম্বা আড়াআড়িভাবে এভাবে একটা দাগ আছে। তো এটা হচ্ছে আমার স্লাইড মাস্টার, মানে স্লাইড মাস্টারের মাস্টার স্লাইডের লেআউট এটাই। তো আমরা ওই লেআউটটাকে রেডি করব শুরুতেই। এবং আমাকে প্রশ্নে বলা হয়েছে কি,
প্রশ্নে বলা হয়েছে এরিয়াল ফন্ট সাইজ 50, টাইটেল স্লাইড 30, সাবটাইটেল 40। আচ্ছা, উপর দিয়ে শুরু থেকে এখানে প্রিপেয়ার এ প্রেজেন্টেশন অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং প্রেজেন্টেশন সফটওয়্যার, ওয়ার্ক মাস্ট বি ক্যারিড আউট ইন এ সেফ ম্যানার অ্যান্ড অ্যাকর্ডিং টু কম্পিউটার অপারেশন লেভেল 3 স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে জাস্ট আমাদের যে নৈতিকতা মেনে চলা উচিত সেইভাবে চলে আমরা কম্পিউটার অপারেশনের স্ট্যান্ডার্ড মেনে আমরা কাজগুলো দেখব। প্রথমে হচ্ছে প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড স্লাইড মাস্টার। প্রথমেই স্লাইড মাস্টার সম্পর্কে বলা আছে এবং উইন্ড স্ক্রিন 16:9 রেশিও, এটা আমাদের অটোমেটিক প্রত্যেকের আছে, যে কারণে এই রেশিও চেঞ্জ করতে হবে না। স্লাইড ট্রানজিশন ইউজ করতে বলছে ওয়াইপ। স্লাইড শো অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, এই স্লাইড শোতে এটা করতে হবে। এবং ফন্ট সাইজ দিতে বলছে 50 টাইটেলের জন্য এবং টাইটেল স্লাইডের জন্য, টাইটেল স্লাইডের টাইটেলের জন্য 50 এবং 30 হচ্ছে সাবটাইটেলের জন্য, এবং অন্য সব স্লাইডের টাইটেলের জন্য 40, অন্যান্য টেক্সটের জন্য 24। আমরা করার সময় এক এক করে একটু দেখি। ফন্টের নেম হচ্ছে এরিয়াল। ফন্ট সাইজ আমরা একটু মার্ক করে দেখি, তাহলে একটু ভালো বুঝবো। এরিয়াল গেল, ফন্ট এরিয়াল গেল। ফন্ট সাইজ, এবার সাইজটা আমরা দেখব এই সাইজটা কেমন হবে। 50 হবে। টাইটেল অফ টাইটেল স্লাইড, টাইটেল স্লাইড বলতে প্রথম যে স্লাইডটা সেটাকে বলা হয় টাইটেল স্লাইড, সেই স্লাইডের টাইটেল হবে 50 এবং ওই স্লাইডের সাবটাইটেল হবে 30 এবং অন্যান্য সব স্লাইডের টাইটেল হবে 40 এবং অন্যান্য টেক্সট হবে 24। এবার বুঝতে পারছি সবাই? এরপরে কালার, টাইটেল অ্যান্ড সাবটাইটেল কালার শুড বি RGB। RGB কালারটা হচ্ছে এই কালার। অ্যান্ড আদার ফন্ট ইউর চয়েস ইউর সেলফ। টাইটেলের সাবটাইটেল এবং টাইটেল সব জায়গায় এই কালার, এইটা হবে, বাকি জায়গা আমার মতো করে। তো আমরা স্লাইড মাস্টারে গিয়ে ওই ডিজাইনটা আগে রেডি করি। এই আমার স্লাইড মাস্টার, আমি ইনসার্ট মেনুতে ক্লিক করে শেপে গিয়ে ওভাল শেপটাকে নিয়ে নেই শুরুতেই। ওভাল শেপটাকে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, যেভাবে ছিল এইভাবে মনে করি এটাই ছিল। একটু আঁকাবাঁকা হইলে সমস্যা নাই। আবার ইনসার্টে ক্লিক করে শেপ থেকে এখানে যে শেপটা নিয়েছে সেই শেপটা আমরা নিব। এই সিলেক্টটা নিচ্ছে এখানে। আমরা যদি অনেক সময় স্লাইড নাও পাই, আমরা স্লাইড তৈরি করে নিতে পারবো। যেমন এই মুহূর্তে আমি একটা শেপ নিলাম, রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম, এক মাথা ওরকম হলো, তাই না? এটার মতো করে এই মাথা হলো, কিন্তু বাকি মাথা সমান। তা আমি যদি সমানটা না বানাতে পারি, সেক্ষেত্রে আমি আরেকটা স্লাইড নিয়ে, এই আরেকটা শেপ নিয়ে, আরেকটা সমান শেপ নিয়ে এটার পাশে দিয়ে এই দুইটাকে মিলে মার্জ শেপ থেকে আমরা কেটে নিতে পারি। কেটে বাকিগুলো সব ডিলিট করে দিতে পারি। আমার কিন্তু হয়ে গেছে। আমরা ইনসার্টে গিয়ে শেপ নিব। যেহেতু আমাদের শেপটা এমন শেপ আছে, এই শেপটাই আছে, রাউন্ড রেক্টেঙ্গেল আছে, কিন্তু এক পাশ তারা সমান রেখেছে, মানে এক পাশ সমান আছে আর এক পাশ রাউন্ড আছে।
তো আমার এক পাশ রাউন্ড এক পাশ সমান এমন শেপ এখানে নাই, যে কারণে আমরা একটা শেপ তৈরি করব। তো এই যে শেপটা আছে, এই শেপটা আমরা এখানে রাখলাম, এটা পরে আমি পজিশন করি, আগে দেখি। এই শেপটার পাশে আমি অন্য একটা শেপ নিলাম, এই শেপটা নিলাম। এই শেপ এবং এই শেপ, এই দুইটা শেপ মিলে আমি মার্জ শেপ করে আমি এই অংশটা বাদ দিয়ে দিতে পারবো। দুইটা সিলেক্ট করে এই মার্জ শেপের অপশনে কম্বাইন, এটা হচ্ছে যদি ক্লিক করি তাহলে কম্বাইন্ড হয়ে এভাবে শেপটা হয়ে যাবে। কিন্তু আমরা তো কম্বাইন করব না, আমরা করব এই যে ফ্র্যাগমেন্ট, এইটা করতে পারি, অথবা এই যে সবার শেষে সাবস্ট্রাক্ট, এইটাই সিলেক্ট করতে পারি, একবারে হয়ে যায়। একবারে হয়ে গেছে আমার পজিশন মতো, আমি এরপরে বসিয়ে নিলাম আমার জায়গা মতো। আমি জায়গা মতো বসালাম। এরপরে এখানে 3টা দাগ আছে, এখানে একটা দাগ আছে, ওই যে 3টা দাগ ওটা আমি তৈরি করব। আমরা চাইলে ওটা তৈরি করতে পারি শেপ দিয়েও করতে পারি, লাইন দিয়েও করতে পারি। আমি লাইন দিয়েই করব, লাইনটাকে একটু মোটা করে নিব। তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে ভার্টিক্যালি সাজিয়ে নিব এবং পাশাপাশি লেফট করে নিলাম। আমার 3টা দাগ হয়ে গেল। আমি এখান থেকে আরেকটা ইনসার্ট শেপ নিয়ে, এইরকম একটা শেপ আছে এবং এই কালারটা হচ্ছে একটু অন্যরকম, তো যেমনই হোক আমি সেরকম একটা কালার দিয়ে নিলাম। মনে করি এটাই ছিল। এবং আর একটা শেপ এই কর্নারে আছে, এই শেপটাই ডুপ্লিকেট করে এখানে নিয়ে যেভাবে ছিল এইভাবে করে দিলাম। এই ছিল, এরকম ছিল সম্ভবত, এই যে অল্প, হ্যাঁ কাটা যায়, অথবা না কাটা এরকম ছোট করে দিলেও হয়, সমস্যা নাই এরকম থাকলেও। এটা আমার স্লাইড মাস্টার, আমি যখন ক্লোজ করব তখন এটা আর দেখা যাবে না। আমার ওই ডিজাইনটা রেডি করা শেষ, যে ডিজাইনটা ছিল। এই বৃত্তটা ছোট ছিল, এই বৃত্তটা আরেকটু ছোট করে দেই। আমার স্লাইড মাস্টার রেডি, এই মাস্টার স্লাইডে আছে। আমি যদি অন্য কোথাও থাকি এটা ক্লোজ করার অপশন পাবো না। আমি মাস্টার স্লাইডে গিয়ে এই ক্লোজ মাস্টার ভিউ ক্লিক করব। এবার এই যে শেপগুলো, এগুলো আর ধরার কোনো চান্স নাই। এই শেপগুলো, এই শেপের কাজ শেষ। এটা আর এডিট হবে না। এখান থেকে এডিট করতে গেলে স্লাইড মাস্টারে যেতে হবে। তো আমার ফার্স্ট স্লাইড শেষ, স্লাইড মাস্টার রেডি শেষ। স্লাইড মাস্টার লেআউট এটা দিছে এবং ওই স্লাইড মাস্টারেই টাইটেল স্লাইড হিসাবে ফার্স্ট স্লাইডে ধরছে, যে ফার্স্ট স্লাইড ওয়েলকাম এবং ছবি দিয়ে তৈরি করছে। যে স্লাইড শো অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, ফন্ট এরিয়াল 50, টাইটেল স্লাইডের জন্য, সাবটাইটেলের জন্য 30। এই ফন্ট সম্পর্কে আমরা এই বিরতির আগে দেখে নিয়েছি। ফন্ট কালার হচ্ছে RGB এবং ফন্ট কালার কি সেটা এখানে দেখা যাচ্ছে, RGB কালার। অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল এবং স্লাইড নাম্বার। এই সেটিংসগুলো করে আমরা ফার্স্ট স্লাইডে যাব। তো সেটিংগুলো করতে আমাদের যেতে হবে কি স্লাইড মাস্টারে। আমরা স্লাইড মাস্টার ক্লোজ করেছি, কিন্তু আমাদের আবার যেতে হবে ভিউ অপশন থেকে স্লাইড মাস্টার। এই হচ্ছে স্লাইড মাস্টার। এখানে বলছে ডেট অ্যাড করতে এবং স্লাইড নাম্বারটা অ্যাড করতে। তো ডেট এবং স্লাইড নাম্বারটা আমরা একটু অ্যাড করে নিব। আমরা ইনসার্ট মেনু ক্লিক করে এখানে এই যে ডেট অ্যান্ড টাইম এবং এটা হচ্ছে স্লাইড নাম্বার, এরপরে হচ্ছে অবজেক্ট। আমরা এই দুইটার যে কোনোটা সিলেক্ট করতে পারি, দুইটাই একই ডায়ালগ বক্স অন করে।
এটা ক্লিক করলেও যেটা অন হবে এটাও তাই একই জিনিস অন হবে। তো আমরা উপরটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ডেট অ্যান্ড টাইমের অপশন আছে। এই হচ্ছে ডেট অ্যান্ড টাইম, টিক দিলাম, সাথে সাথে নিচেরগুলো অন হয়ে গেল। টিক না থাকলে কিন্তু নিচেরগুলো অফ থাকে। আমরা টিক দিলাম, অন হলো। এর পাশাপাশি একটা আছে আপডেট ম্যানুয়ালি অটোমেটিক্যালি এবং একটা আছে ফিক্সড। আমাকে বলছে টাইমের ব্যাপারে মানে ডেটের ব্যাপারে ফিক্সড ডেট দিতে। তো আমরা ফিক্সড ডেট যেহেতু ফিক্সডটা ব্যবহার করব, ফিক্সড আজকের তারিখ দিয়ে দিলাম। এবং স্লাইড নাম্বার বলছে যে স্লাইড নাম্বার, কিন্তু প্রথম স্লাইডে সেটা দেখা যাবে না। তো শো অল স্লাইড এক্সপেক্ট টাইটেল স্লাইড, তো আমরা যেহেতু প্রথম স্লাইডে দেখা যাবে না এই স্লাইড নাম্বারটাকেও টিক দিলাম এবং ডোন্ট শো টাইটেল স্লাইড এটাকে টিক দিয়ে অ্যাপ্লাই টু অল ক্লিক করে দিলাম। এবার আমরা স্লাইড মাস্টারে গিয়ে ক্লোজ করলাম। তো আমরা এটা ভিউতে গিয়ে স্লাইড মাস্টারে করে ক্লোজ করলাম। এবার এইটা আমরা একটা ফরম্যাট রেডি করলাম। জাস্ট কাজ হচ্ছে ফরম্যাট রেডি করা। এখানে দেখা যাচ্ছে না কারণ প্রথম স্লাইডে দেখা যাবে না, এটা তো ঠিক দিয়েই দিছি আমরা। দ্বিতীয় যদি একটা স্লাইড নেই, এই দ্বিতীয় স্লাইডটা নিতে গেলে এই দ্বিতীয় স্লাইডে দেখা যাবে। এখন এটা দ্বিতীয় স্লাইডের 2 নম্বর পেজও দেখা যাচ্ছে, পেজ 2। হ্যাঁ, এ ডিলিট করে দিলাম। এখানে এটা থাকা অবস্থায় নিউ স্লাইড ক্লিক করলে হবে, অথবা নিচে ক্লিক করে নিউ স্লাইড ক্লিক করলে হবে। এইটা হচ্ছে 3 নম্বর স্লাইড, এই যে 3 আসছে, এই ডেট কিন্তু যেরকম আসার আসছে। তো আমাদের দরকার নাই এটা। আচ্ছা, আবার একটু দেখি তাহলে। ভিউতে গিয়ে স্লাইড মাস্টার এবং উপরেরটায় গিয়ে এটাই আমরা কাজ করব। এটাই ইনসার্টে গিয়ে আমরা এই অপশনটা সিলেক্ট করেছিলাম, এখান থেকে ডেট অ্যান্ড টাইম অন করেছি, ফিক্সড অন করেছি, স্লাইড নাম্বারটা অন করেছি, ডোন্ট শো অন টাইটেল স্লাইড এটাও অন করে দিয়েছি। এরপর অ্যাপ্লাই অল দিয়েছি। এরপরে আবার স্লাইড মাস্টার গিয়ে ক্লোজ করে দিয়েছি। এটা গেল শুধুমাত্র আমার ডেট অ্যান্ড টাইম এবং স্লাইড নাম্বারের ক্ষেত্রে। এরপরে বলছে ফার্স্ট স্লাইড, রাইট ইউর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার উইথ টাইটেল ওয়েলকাম, ইমেজ সাইজ 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, প্লিজ প্লেস অবজেক্ট অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী সাজাতে হবে। তো আমার ওয়েলকাম লেখাটা লিখতে বলছে, নাম রেজিস্ট্রেশন নাম্বার লিখতে বলছে। আমরা এখানে ইনসার্ট শেপ টেক্সট বক্স নিলাম, ওয়েলকাম লিখলাম। এই ওয়েলকামের ফন্ট কালার তারা বলে দিছে, কি বলে দিছে আমরা একটু দেখে নেই। এই যে ফন্ট সাইজ 50 টাইটেল স্লাইড, মানে টাইটেল স্লাইডের জন্য টাইটেল হচ্ছে 50। তো প্রথম টাইটেল তো হচ্ছে ওয়েলকাম, তো ওয়েলকামের ফন্ট সাইজ হবে 50, কালার হবে RGB 0 102 204। তো আমরা আগে 50 করে নিই, তারপর কালার করি। এটাকে 50 করে নিব, এখানে ডিরেক্টলি 50 লিখে দিই, এন্টার ক্লিক করব। একটু আচ্ছা, ফন্ট এরিয়াল চেয়েছে, আমরা এরিয়াল করে নিলাম। আমার 50 এবং এরিয়াল সব হয়ে গেছে, মিডল অ্যালাইন করে নিলাম, সেন্টার অ্যালাইন করলাম, এবং এখান থেকেও আমরা অ্যালাইন সেন্টার করে নিলাম। তো আমরা সবই করলাম, কিন্তু ফন্ট কালারটা চেঞ্জ করলাম না। এবার আমরা কালার চেঞ্জ করব। ফন্ট কালার কোথায় পাবো? শেপ ফিলে তো না, আমরা ফন্ট কালার যাব, শেপ কালার না। হোমে গিয়ে ফন্টের জায়গায় ফন্ট কালার, এইটা হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার ক্লিক করে আমরা অনেকগুলো কালার দেখতে পাই, কিন্তু আমরা এই কালার তো অ্যাড করতে পারবো না। আমাদের বলছে নির্দিষ্ট একটা কালার অ্যাড করতে। আমরা মোর কালার অপশনে চলে যাব। মোর কালারে এখানেও ওই কালারটা নেই, নির্দিষ্ট কালারটা কোনটা আমরা জানি না। কাস্টমে গেলে আমাদের কালার মডেল RGB আছে, এবং এখানে বলছে RGB 0 102 এবং 204। এখানে R এর মান 0, G এর মান 102, B এর মান 204, এটা হচ্ছে RGB। তো RGB কালার যেহেতু, আমরা এই RGB কালারটা এখানে সেট করে দিব। R এর মান 0, G এর মান 102, B এর মান 204। আমার ফন্ট কালার হয়ে গেছে, এই আমার ফন্ট কালার।
কিন্তু যদি তারা এই ফন্ট কালার না দিয়ে একটা অন্য কোড দিত, হ্যাশট্যাগ দিয়ে একটা কোড দিত, সেক্ষেত্রে আমরা এই একই জায়গায় গিয়ে এই ফন্টের অপশনে, মোর কালার অপশনে গিয়ে এই একই জায়গায় গিয়ে এইখানে দিয়ে দিতাম। বুঝতে পারছেন? আমার ফন্ট কালার শেষ এবং সাবটাইটেল বলছে 30। তো আমার স্যাম্পলটা দেখি আগে একটু। এই স্যাম্পলে টাইটেল যদি হয় এটা, সাবটাইটেল কি এটা? কেন এটা না? এই এখানে টোটাল এইটাই, এইটা হ্যাঁ, এটা সাবটাইটেল, নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার সাবটাইটেলে। যেহেতু ফন্ট কালার রাখতে বলছে একই, নাম এবং টাইটেল, মানে টাইটেল এবং সাবটাইটেল, এই যে এখানে কালারটা দেখি, টাইটেল অ্যান্ড সাবটাইটেল কালার শুড বি RGB অ্যান্ড আদার ইউর চয়েস। তো এই দুইটা আমার ওই কালার রাখতে হবে। তো যেহেতু আমার এই কালারটাই রাখতে হবে, আমি এটাকেই কপি করলাম, Ctrl+D ক্লিক করে এটাই এখানে নিয়ে আসলাম। শুধু আমি কি করব, টাইটেল স্লাইডের জন্য 30 ফন্ট করে দিব, আর কোনো কাজ নেই এখানে। না, এখানে এরিয়াল চেয়েছে, এখানে ফন্ট এরিয়াল, সব জায়গায় ফন্ট এরিয়াল, ফন্ট এরিয়াল। এবং টাইটেল সাবটাইটেল হচ্ছে আমার এই নির্দিষ্ট কালার, বাকিগুলো আমার পছন্দের কালার। তো আমার এখানে লিখতে হবে, এখানে নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার, নেম লিখলাম, হ্যাঁ অবশ্যই যেটা করেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিলাম। ওটা থাকবে এখানেই, এটা লিখবেন। আপনার নিজের নাম, নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে, যে ইউয়ার্স কই, এই যে নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার উইথ ইউর টাইটেল, ইউ রাইট ইউর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন। এবং ইমেজ দিতে বলছে 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, ওয়াইড 5 ইঞ্চি, হাইট 3 ইঞ্চি। আমরা কিন্তু এটা দেখে নিব, ওয়াইড 5 ইঞ্চি। তো আমরা স্যাম্পলটাকে একটু তার সাথে দেখে নেই। এই আমার স্যাম্পল, নাম রেজিস্ট্রেশন নাম্বার শেষ, এখানে একটা পিকচার আমি কখনোই কম্পিউটারের যদি পিকচার থেকেও থাকে আমি সেটা নেব না, আমরা স্ক্রিনশট নেব। কারণ যদি থেকে থাকে আর যদি দেখে যে আপনি এখানে ডিফল্ট কোনো পিকচার নিছেন, তাহলে তারা মনে করবে যে আপনি আগে থেকে ফাইল রেখে দিয়েছেন। এখন এটাকে করতে বলছে 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি নাকি, এই পিকচারটা করতে বলছে 5 ইঞ্চি ওয়াইড, হাইট 3 ইঞ্চি। তো যেহেতু 5 ইঞ্চি, এখানে ওয়াইড 5, এই নিচেরটা 5, কিন্তু ওখানে লেখা আগে 5, এখানে কিন্তু ওয়াইড 5। এবং হ্যাঁ, আমি 5 এবং 3 লিখতেছি কিন্তু হচ্ছে না। আমি এই অ্যারো সাইনে ক্লিক করে লক অ্যাসপেক্ট রেশিওটা অফ করে নিব। এবার উপরে 3 হয়েছে, নিচে 5 হয়ে গেল। রাখতে বলছে অ্যাজ পার স্যাম্পল, এটাই মনে করি স্যাম্পলের মতো করে রাখা হয়ে গেছে। আমার এখানের কাজ শেষ। সেকেন্ড স্লাইস, ইনসার্ট দ্য ইমেজ অ্যাজ পার স্যাম্পল, পজিশন দ্য ইমেজ, মেক ইট ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। আমরা সেকেন্ড স্লাইড, এখানে এসে নিউ একটা স্লাইড নিয়ে নিলাম, যা আছে সব ডিলিট করে দিলাম। নিউ স্লাইডে একটা ইমেজ নিতে বলছে, যে ইমেজটা এখানে একটা ইমেজ নেয়া, হ্যাঁ এই স্লাইড, এই যে ইমেজ, আমাদের কাছে তো এই ইমেজ নাই, আমাদের কাছে যে ইমেজ আছে আমি সেই ইমেজ নিয়ে নেব। ইমেজ আছে আমার কাছে এইগুলো, স্ক্রিনশট আছে, আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। এবং ফুল স্ক্রিন জুড়ে ছিল, এটার কোনো সাইজ ছিল না, আমার ফুল স্ক্রিন জুড়েই থাকুক। এবং এর পাশাপাশি এরা বলছে পজিশন দ্য ইমেজ, পজিশন বলতে
স্যাম্পলের পজিশনের মতো। তো স্যাম্পলের পজিশন তো এই ফুল স্ক্রিন জুড়ে, তো ফুল স্ক্রিন জুড়ে অথবা একটু গ্যাপ আছে, চাইলে ওই গ্যাপটুকু রাখতেও পারি, নাও রাখতে পারি। মনে করি গ্যাপটুকু রেখেই দিলাম, এই স্ক্রিনের একটু বাদ দিয়ে আমি এখানে পজিশন করে দিলাম। এটা পজিশন কোন রকম করতে হবে এটা বলেনি, আমার মতো করে আমি পজিশন করে দিলাম। কিন্তু তারা বলছে মেক ইট ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। তো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করতে গেলে এই পিকচারের এখানে ট্রান্সপারেন্টই অপশন আছে, এখান থেকে এই পার্সেন্টেজ আছে, এই সর্বশেষটা হচ্ছে 95% ট্রান্সপারেন্ট। তা আমরা সর্বশেষ না, আমরা যে কোনো একটা রাখতে পারি, এটা কোনো কিছু বলেনি, যে কোনোটা রাখলে হবে। আমরা একদম প্রথমটা রাখবো না, ট্রান্সপারেন্স প্রথমটা কিন্তু 0%, তো 0% আর নর্মাল একই, এরপরে আমরা যে কোনোটা রাখবো। তো হ্যাঁ, এই ট্রান্সপারেন্ট যে কম্পিউটারে নেই সে কম্পিউটারে ট্রান্সপারেন্ট আনার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আচ্ছা, অনেক কয়টা না, এখানে 4-5টা। আচ্ছা, এখানে এই লাস্টের দিকে, এই লাস্টের এই তিনটার মধ্যে যে কোনো একটা রাখবো, এটাই আমি রেখে দিলাম। আমার সেকেন্ড স্লাইডের কাজ শেষ, নিউ স্লাইড আরেকটা নিলাম। না, এটা এখন তো সেভের কিছু না। থার্ড স্লাইডে বললো টাইটেল টেক্সট, সেভ তো করতেই হবে, জাস্ট সেভ ক্লিক করলে আমার সেভটা হয়ে গেল। আর কারেন্ট যাওয়ার চিন্তা করলে তো হবে না। এরপরে ক্রিয়েট টাইটেল টেক্সট, ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডেড ফিল, টাইটেল টেক্সট ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডেড ফিল। এখানে টাইটেল উপরেরটা, পরেরটা সাবটাইটেল। এখানে টাইটেলটা কত হবে সাইজ? টাইটেল 50 না তো, এখানে টাইটেল হচ্ছে 40। আমার প্রথম টাইটেল ছিল, প্রথমটা 50 এবং 30 ছিল, এর পরেরটা 40 এবং 24, পরের সবগুলোতে। তো 40 হচ্ছে স্লাইড টাইটেলের, বাকিগুলো 24। তা আমি এখানে কি বলছে, ওই টাইটেলটা অ্যাড করতে। কোন টাইটেল? এই যে লিবারিয়ান ভাজ সার্চ ইঞ্জিন, ওভারঅল স্যাটিসফ্যাকশন উইথ ইনফরমেশন প্রোভাইডেড, এই লেখাটা আমরা লিখব। দুইটা টেক্সট বক্স নিতে পারি, চাইলে একটাও নিতে পারি, একটা নিলেও হবে। আমাদের টাইটেলের জন্য কালার চেয়েছিল এইটা, আমরা এটাকেই কপি করে নিব, তাহলে আমার কালার আবার করতে যাওয়া লাগলো না। বুঝতে পারছেন? এটাকে কপি করে আমি বড়ও করে নিলাম পাশাপাশি। না, এটা ওই কোডটাই, টাইটেলের জন্য তো কালার একটাই চাইছে, এটা 40 দিতে বলছে, 40 দিয়ে দিলাম। এটার নাম হচ্ছে লিবারিয়ান বানান ভুল গেছে মনে হয়, ভাজ সার্চ ইঞ্জিন। এন্টার দিয়ে যদি আমি পরেরটা লিখি, ENGINE, সার্চ, এন্টার দিয়ে যদি পরেরটা লিখি, ওভারঅল স্যাটিসফ্যাকশন উইথ ইনফরমেশন প্রোভাইডেড, ওভারঅল স্যাটিসফ্যাকশন উইথ ইনফরমেশন প্রোভাইডেড। এই যে লেখাটা নিচেরটা কত হবে? 24। আমি একটার মধ্যেই করে নিলাম, এটা একটু উপরেও দিয়ে দিলাম। এরপরে এই যে লাইনগুলো চেয়েছে, কয়টা লাইন? 1 2 3 4 5 6 7টা লাইন এখানে আছে, এবং 7টা মিলে 60% একটা, আর তার থেকে একটু নিচে 48% দিয়েছে। আমি ওরকম করে ইনসার্ট শেপ এটা নিলাম, একটা দিলাম, এটা ব্ল্যাক কালার করে দিলাম, একটু মোটাও করে দিলাম। কন্ট্রোল ডি ক্লিক করে এটার পজিশনটা এভাবে বসিয়ে দিলাম।
এরপর কন্ট্রোল ডি করতে থাকলাম, শার্টটা হয়ে গেল। আমার একই পজিশনে আছে এই মুহূর্তে, কিন্তু যদি কারো না থাকে সেক্ষেত্রে এই শার্টটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে অ্যালাইন থেকে লেফট এবং হরিজেন্টাল ভার্টিক্যাল দুটোই ক্লিক করে নিব। মনে করি আমার তো ঠিক আছে, কিন্তু অনেকের ঠিক না থাকতে পারে। কেমন হতে পারে আমি একটু দেখাই। কন্ট্রোল ডি করলাম, এইটাকে এই যখন এখানে রাখবো, এই রাখার সময় এটুকু হয়ে গেছে, আমরা মনে করতেছি রাখছি ঠিকভাবে। এরপর কন্ট্রোল ডি করলাম, এভাবে সরে গেছে না আস্তে আস্তে। এদিকে এখানে টোটাল 7টা আছে কিন্তু সরে গেছে। তো এক্ষেত্রে আমরা সব কয়টাকে একসাথে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন লেফট এবং অ্যালাইন ভার্টিক্যাল, আমার 7টা সমান আছে। এবার সমান তো আছে, এবার আমরা শেপ বক্স যেটা রেক্টেঙ্গেল সেটা নিয়ে নেই। এরকম একটা রেক্টেঙ্গেল নেওয়া, এটা একদম উপরটা পর্যন্ত এরকম একটা নেয়া, আউটলাইনটাকে রিমুভ করে দেই, দেখতে ভালো দেখাবে। আর একটা এখানেই, সেটা আছে এটুকু পরিমাণ, এটা সমস্যা নেই, একটু কম বেশি হলে এটা দেখতে আসবে না। তো এটা গেল। এরপরে ওইখানে লেখা লাগবে না? হ্যাঁ, একটা লেখা সার্চ ইঞ্জিন, একটা লেখা লিবারিয়ান। আচ্ছা, লাইব্রেরিয়ান। আচ্ছা, এইখানে একটা টেক্সট বক্স নিব, নতুন ইনসার্ট শেপ টেক্সট বক্স। এই টেক্সট বক্সটাই ওই লাইব্রেরিয়ানটা লিখে নিলাম। এরপরে এইটা এভাবে ঘুরিয়ে নিলাম, এটা 24, সবগুলোর ফন্ট সাইজ 24। এই যেটা হলো, এটাকেই ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসলাম, এটাকে লিখলাম সার্চ ইঞ্জিন। ফন্ট কালার বা কোনো কিছু বলেনি, যেভাবে আছে এভাবে থাকুক। উপরে 48%, এ পাশে 60%। এখানে প্রয়োজনে আর একটা শেপ নিতে পারি, টেক্সট বক্স। এটা হচ্ছে 48%, এটা 24 ফন্ট, এটাও 24ই দিব যেহেতু এটাকেই কপি করে আনলাম, এখানে দিয়ে দিলাম 60%। এবং এই যেভাবে আছে এভাবে থাকা অবস্থায় বলছে ক্রিয়েট ব্লেন্ডেড ফিল। এই যে এটা বলছে যে ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডেড ফিল, গ্রাফ লাইন, অ্যালাইন গ্রাফ লাইন, ডিস্ট্রিবিউট গ্রাফ লাইন সব করা হয়ে গেছে। আমাদের রেক্টেঙ্গেল অ্যাড করা হয়ে গেছে, টেক্সট বক্স অ্যাড করা হয়েছে, সব করা হয়ে গেছে, শুধু ব্লেন্ডেড ফিলটা হয়নি। এই ব্লেন্ডেড ফিল বলতে আমরা এর উপরে একটা শেপ নিয়ে সম্পূর্ণটা জুড়ে একটা শেপ দিয়ে দিব। এই শেপটাকে ট্রান্সপারেন্সিটা কমাই নেব। এই শেপ ফরম্যাটে গিয়ে আমরা ফরম্যাট শেপ সিলেক্ট করে এই ফিল থেকে ট্রান্সপারেন্সিটা একটু কমাই নেব। আমার ব্লেন্ডেড ফিল হয়ে গেছে। আবার ডিলিট করি, আমার সব যেরকম যা সাজানো সব হয়ে গেছে। এবার ইনসার্ট একটা শেপ ক্লিক করলাম, সম্পূর্ণ জায়গা জুড়ে একটা শেপ নিয়ে নিলাম। এই শেপটা একটা শেপ এখানে আছে, আমার যাবতীয় যত কাজ সব শেপের নিচে হয়ে গেছে।
আমার শেপের নিচে বিধায় এই শেপের কালারের কারণে দেখা যাচ্ছে না। শেপ ফিলটাকে যদি আমরা বাদ দেই তাহলে সবই দেখায়, কিন্তু আমরা শেপ ফিলটাকে বাদ দিব না, আমরা শেপ ফিলটাকে রাখবো, কিন্তু আপসা করে রাখবো যাতে পিছনে কি আছে তা দেখতে পাই। মানে অনেক সময় আছে না, আমরা কাপড়ের আড়ালে কিছু দেখতে পাই না, আর পাতলা কাপড় হলে সব দেখতে পাই। এইটা একটা কালারের আবরণ, আমরা এটাকে একটু পাতলা করে দিব। তো এটা করার জন্য আমরা রাইট ক্লিক করে ফরম্যাট শেপ অপশনে চলে যেতে পারি, এবং ফরম্যাট শেপে গেলেই শেপ ফরম্যাটটা চালু হয়। এখানে ট্রান্সপারেন্সি অপশনটা আছে, এটা একটু বাড়িয়ে দিলেই আমার যেরকম চাচ্ছি একটু আফসা টাইপের সেরকম হয়ে গেছে। আমরা এটা চাইলে কেউ আরও একটু বেশি রাখতে পারি, কেউ কমও রাখতে পারি। তো আমি যেরকম আছে এরকমই রাখলাম, 50% রেখে দেব বা 60%। তো এটা 60% রেখে দেবো, 60% দেখতে ভালো দেখায়, বা 60 থেকে 50-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা রেখে দেবো। আমার ব্লেন্ডেড ফিল হয়ে গেছে। এর পরেরটা নিউ স্লাইড নিয়ে সব ডিলিট করে দিলাম। আচ্ছা, সব ডিলিট আমরা করব না, সব ডিলিট করার একটা ঝামেলা আছে। এই তারিখ এবং ডেট মানে নাম্বার ডিলিট হয়ে যায়, যে কারণে আমরা হ্যাঁ হয়ে যায়। আমি দেখলাম আগেরটাও ডিলিট করা ঠিক হয়নি। সব ডিলিট করব না, এইটুকু ডিলিট করব। যেমন আমি একটু এইটা ডিলিট করে দিই সম্পূর্ণ। এই নিউ স্লাইড হইল, এই সম্পূর্ণ সিলেক্ট করে এটুকু আসবো, এটুকু এসে ছেড়ে দিয়ে সব ডিলিট করব। আমরা নিচেরটুকু ডিলিট করব না। তো হ্যাঁ মাস্টার স্লাইডে, কিন্তু পরেরটা মাস্টার স্লাইডের বাইরে। এরপরে ব্লেন্ডেড ফিল শেষ। এরপরে বলছে ফোর্থ স্লাইড, ওই যে একটা অর্গানোগ্রাম যেখানে 3জন ম্যানেজার আছে, একজন অ্যাসিস্ট্যান্ট আছে, একজন সিও আছে, এবং উপরে নাম আছে। এটা এই সাইজটা কত হবে? 50 না 40? 40। আমরা নিউ স্লাইড নিয়ে আমরা ওই যে কোনো একটা এইটাই নিয়ে গেলাম, এটাই কপি করলাম, Ctrl+C কপি, এখানে এসে Ctrl+V পেস্ট, এটাকেই 40 করে দিলাম। আমরা একই স্লাইড মানে একই টাইপের বিষয় বারবার করব না, একটা করেছি ওইটাই কপি করব। এখানে নাম কি? অ্যাড্রাভার্ক অ্যাডভার্টাইজমেন্ট ইনকর্পোরেশন। অ্যাড্রাভার্ক অ্যাডভার্টাইজমেন্ট ইনকর্পোরেশন। এটাকে একটু বড় করে নিলাম এবং এটাকে অ্যালাইন থেকে সেন্টার করে নিলাম। আমরা প্রয়োজনে এটাকে উপরে উঠিয়ে দেই। এখানে আমরা একটা অর্গানোগ্রাম অ্যাড করব। ইনসার্ট স্মার্ট আর্টে গিয়ে একটা অর্গানোগ্রাম অ্যাড করব। এখান থেকে কোনটা? হায়ার আইস, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এটাকে প্রয়োজনে একটু ছোটও করে নিতে পারি। এইখানে একজন ব্যক্তি, এইখানে একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি, এই টোটাল 4জন ব্যক্তি। 4জন ব্যক্তি সম্পর্কে ইনফরমেশন এখানে লেখা আছে, এটা দেখে দেখে আমরা লিখব। এখানে বলা আছে যে সিও, তার ব্র্যাকেটের নাম আছে, তার অ্যাসিস্ট্যান্ট জো হুইলি, তার 3জন ম্যানেজার, তাদের প্রত্যেকের নাম আছে। ফিল দ্য ম্যানেজার বক্স ইয়েলো, পিএ গ্রিন, সিও গ্রে, 3জনের 3টা কালার। তো প্রত্যেকের নাম আমি আলাদাভাবে লিখলাম না, আমি জাস্ট এভাবে লিখে দিলাম। ঠিক আছে? পরীক্ষার সময় আপনারা যার যার নাম লিখবেন, কিন্তু মানে যার যার ওইখানে যে নামগুলো আছে ওই নামগুলো লিখবেন। এটার ফন্ট সাইজ 24 করে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এটা এই 3জন রাখতে বলছে ইয়েলো, 3জনকে সিলেক্ট করে ফরম্যাট থেকে ফিল থেকে ইয়েলো করে দিলাম। এনাকে রাখতে বলছে গ্রিন, এই ফরম্যাট থেকে ফিল থেকে গ্রিন। এনাকে রাখতে বলছে গ্রে, এ রেখে দিলাম গ্রে।
সব কজনের যার যার কালার অনুযায়ী করে দিলাম। কালারটা তো বোঝা যায় না বুঝলা? নিচেরটা আর লেখাটা তো বোঝা যায়। ওটা যেরকম যাক, তারা যা বলছে আমরা করে দিছি। কিন্তু যদি লেখা বলে যে কালো দেন লেখা ওই যে হ্যাঁ, কালো যদি বোঝা যদি নাও যায়, তারা বলবে যে এই ফন্টটা তো বোঝা যায় না। আপনি বলবেন যে ফন্টের জন্য কোনো নির্দিষ্ট কালার বলেনি, তারা যদি বলে কালো করে দেন, তাহলে ফন্ট টেক্সট সিলেক্ট করে হোমে গিয়ে ফন্ট কালারটা আমি কালো করে দিলাম। সেইটাই দিলে তো সমস্যা না। কোনো সমস্যা নাই, সবাই পারেন ফন্ট কালার চেঞ্জ করতে, এমন কোনো কেউ না, কিছু যদি না দেখা যায় তা আমরা দিলে কি সমস্যা? না, কোনো সমস্যা নাই, যাই করেন। এরপরে 5 নাম্বার স্লাইড, আমরা এই স্লাইডটা একটু ইম্পর্টেন্ট, এইটা আমরা করতে ভুলেও যেতে পারি। আমাদের 5 নাম্বার স্লাইডে বলছে একটা চার্ট, দ্য ইম্পর্টেন্ট অফ গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন। আমরা একটা নতুন স্লাইড নিলাম, এই স্লাইডটা এখান থেকে সিলেক্ট শুরু করে এইখানে ছেড়ে দিব, ডিলিট করে দিব। আচ্ছা, ইনসার্ট চার্ট, কি চার্ট এটা নিতে বলছে? কোনটা নিতে বলছে? এখানে চার্টের কথা বলেনি, কি চার্ট নিতে বলছে, তবে এখানে শুধু এটা বলে অ্যাজ পার স্যাম্পল, এই স্যাম্পল অনুযায়ী একটা চার্ট অ্যাড করতে হবে, আর এই চার্টটা দেখতে এমন হবে। তো এই চার্টটা মূলত কলাম চার্ট, ক্লাস্টার কলাম চার্ট। তো আমরা এই কলামে গেলে আমরা যে চার্টগুলো পাবো তার মধ্যে প্রথম যেটা, এটাই হচ্ছে এটা। ওইটা লেখা আছে কলাম চার্ট। হ্যাঁ, কলাম চার্ট লেখা আছে। এর পরেরগুলো 3D চার্ট। তো আমাদের এটা 3D না, মূলত এটা নর্মাল চার্ট। তো আমরা এই নর্মাল চার্টটাই নিব, এটা নিয়ে জাস্ট ওকে ক্লিক করলাম। স্যার ওটা 3D স্যার, হ্যাঁ, ওই যে যেটা স্যাম্পলে দেখাইছে ওটা 3D। আচ্ছা, যদি 3D হয় আমরা 3D নিব, সমস্যা আছে? ইনসার্ট চার্ট, এই 3D ক্লাস্টার চার্ট এইটা। এইটা বলে আচ্ছা, যদি এইটা হয় আমরা এইটা ওকে ক্লিক করলাম। ওকে করার সাথে সাথে আমাদের একটা এক্সেল ফাইল ওপেন হয়েছে। আমরা এবার দেখব আমাদের এই এক্সেল ফাইলটা, একটা টেক্সট অনলি, একটা গ্রাফিক্স, একটা অ্যানিমেশন, 3টা পার্ট আছে। এদিকে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 4টা পার্ট আছে। এদিকে 3টা, এদিকে 4টা, কিন্তু আমার আছে এদিকে 4টা, এদিকে 3টা, তাই না? এদিকে 3টা আছে, এই 3টার আরেকটা বাড়াবো। আমি একটু বড় করে নেই এবং একটু জুম দিয়ে নেই। আমার এদিকে 4টা, একটা কমাই দিব, এই যেটা কমাবো এটা ডিলেট। এদিকে যেটা বাড়াবো এখানে ক্লিক করে ইনসার্ট। আমি একটু আবার দেখাই, এই আমার 4টা আছে, এদিকে 3টে আছে। এদিকে এই রো সিলেক্ট করবো করতে হবে, এদিকে কলাম সিলেক্ট করতে হবে। তো রো এর ক্ষেত্রে এই রোটা আমি ডিলিট করব, এই 5 নাম্বার রোটা সিলেক্ট করলাম, এখান থেকে ডিলিট ক্লিক করে দিলাম। এখানে এটাই একটা ইনসার্ট দিলে হবে, এটাই দিলেও হবে। আমরা এই মাঝখানেরটাই থেকে ইনসার্ট ক্লিক করব, রাইট ক্লিক করে ইনসার্ট। এবার আমি ওই তথ্যের মতো করে সাজাবো, ওইখানে ওই তথ্যের মধ্যে বসাইতে এই তথ্যের মতো করে এখানে সাজাবো। এখন এটা ছিল টেক্সট অনলি, টেক্সট অনলি। এটা হচ্ছে গ্রাফিক্স, এটা হচ্ছে অ্যানিমেশন, এটা হচ্ছে 10 মিনিটস, এটা হচ্ছে 20 মিনিটস, এটা হচ্ছে 13 মিনিটস, এটা হচ্ছে 14 মিনিটস। আমার এখানে যেমন আছে তেমন লিখছি, এখন ডাটাগুলো চেঞ্জ করতে হবে। 1 3 8 12, 1 3 8 12, হ্যাঁ। পরেরটা আছে 0 2 5 9, 0 2 5 9, 0 1 3 5। আমার
সব ডাটা ওইটার মতো করে রেডি করে আমি ক্লোজ করে দিব। ক্লোজ করলে কি ওই চলে যাবে ওইখানে? হ্যাঁ, ক্লোজ করে দিলাম, রেডি করলাম, এমন একটা ফাইল রেডি হয়ে গেল। তো আমাদের কালারের ব্যাপার আছে না? কালারের ব্যাপার যদি থাকে আমরা করতে পারবো। এখান থেকে বিভিন্ন কালার আছে, কিন্তু আমাদের এই কালারগুলো বলবে না, আমাদের যেটা আছে এটাই থাকবে। কিন্তু যে ব্যাপারটা আছে সে ব্যাপারটা একটু দেখে নেই। এখানে শুধু বলছে স্লাইড মানে ইনফরমেশন দিছে এবং একটা স্যাম্পলের মতো করে ডাটা তৈরি করতে হবে, একটা চার্ট তৈরি করতে হবে। তো আমরা ডাটা সব এন্ট্রি দিলাম, কিন্তু স্যাম্পলের মতো করে আমাদের হয়নি। আমার স্যাম্পলটা এমন, এটা এমন, আমার এটা এ পাশে আছে, কিন্তু ওইটার ক্ষেত্রে এইটা এই পাশে আছে, তাহলে উল্টা দিকে। তো আমরা যেহেতু উল্টা দিকে আছে, আমরা এটা উল্টা করব। কিভাবে করব? আমাদের এই প্লাস সাইনে ক্লিক করলে এই টাইটেলটা দেখা যায়। যদি টাইটেল না চাই, আমরা লিজেন্ডে গিয়ে অনেক কিছু দেখতে পাবো। লিজেন্ডে ক্লিক করলে আমরা রাইট সাইডে নিতে পারবো, কারণ রাইট সাইডে আমার নেওয়ার আছে এই যেটা, এই যে টেক্সট অনলি গ্রাফিক্স অ্যানিমেশন, এই যে তিনটা লেখা, এই তিনটা লেখা আমার ক্ষেত্রে নিচে আছে, এর ক্ষেত্রে কিন্তু ডানে। আমার ক্ষেত্রে এই যে নিচে লেখা, এই যে নিচে লেখা, কিন্তু এর ক্ষেত্রে ডানে। তো আমি এই লিজেন্ড থেকে আমি রাইট নিয়ে নিলাম। আচ্ছা, এটা উপরেরটা গেছে, রাইটে ওটা আসেনি, অন্যটা আসছে। আচ্ছা যাক, আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে এটা ঘুরাবো সেটা দেখাই। আমরা এই সম্পূর্ণ স্লাইড সিলেক্ট থাকা অবস্থায়, মানে চারটা থাকা অবস্থায় এই যে ফিল্টার বাটন, এইটাই ক্লিক করব। ফিল্টার বাটনে ক্লিক করে আমরা সব শেষে, এখানে দেখা যাচ্ছে না, ফিল্টার বাটনে ক্লিক করলে এই যে সিলেক্ট ডাটা দেখা যায়, আমরা সিলেক্ট ডাটা অপশনে সিলেক্ট করব। আমার ওই যে এক্সেলটা সেটা তো অন হলো, পাশাপাশি আরও একটা ডাটা সোর্স অন হলো। তো ডাটা সোর্স যেহেতু অন হয়েছে, এখানে সুইচ রো কলাম এটা ক্লিক করব, শুধু একটা ক্লিক করে ওকে ক্লিক করে দিব আমার, এরপরে ক্লোজ করে দিব। এবার এটা যেমন আছে আমাদেরটাও তেমন হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমরা না, এক্সেলে লিখে দিলে হবে না। এবার রাইট ক্লিক করলে এবার চলে আসবে, এটা সেম একই জিনিস। এবার কিন্তু চলে আসছে, আগেরবার কিন্তু আসেনি, কারণ আগে ওই কাজটা করে। বক্স করা আছে? হ্যাঁ, এই যে বক্স, না এই পাশে না, এই যে বক্সটা, এই বক্সটা না চার্টের বক্স, চার্ট আউটলাইন সেট করা। আমাদের আমাদের কি আউটলাইন দিতে হবে? আউটলাইন যদি দিতে পারবো, না দিলে এভাবে থাকলেও সমস্যা নাই, এটাই শেষ। আর ওই যে স্কেল যদি দিতে চাই তাহলে কিভাবে দিব? এইটাই ক্লিক করে আমাদের এই যে লাইনটা আছে, লাইনটা বাদ দিতে হবে। এটা বাদ দেওয়ার জন্য গ্রিড লাইনটাকে উঠাই দিলাম, আমার গ্রিড লাইন উঠে গেল। এরপরে এখানে চার্ট টাইটেল তো আছে, ডাটা লিজেন্ড, মোর অপশন না, এখানে কোনো অপশন নাই। যদি তারা বলে কিছু করতে, এক্ষেত্রে এরকম একটা বর্ডার আমরা তৈরি করে দিতে পারি, তবে আমাদের যেটুকু হয়েছে এটাই আনাপ, এর বাইরে আর কিছু লাগবে না। আমরা ইনসার্ট দিয়ে এভাবেও দিতে পারি চাইলে। এই একটা টেক্সট বক্স নিয়ে, টেক্সট বক্স নিলে হবে না, আচ্ছা টেক্সট বক্স নিলাম, তাও হলো, যদিও টেক্সট বক্স নিলাম, এটুকু এভাবে সাজিয়ে এটার আউটলাইন কালার দিয়ে দিব, আউটলাইনটাকে একটু মোটা করে দিব। আউটলাইনটা মোটা করে দিলাম, কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক। আরে
আউটলাইনটাকে কালো করে দিলাম, এই বর্ডার হয়ে গেল। তবে এটা আমাদের করার দরকার নাই, এটা আছে এখান থেকে শুরু করছে তারা। ওখানে যাও আবার কাটতে যায় না, ওখানে যায় না তো। আচ্ছা, না গেলে আমাদের টেক্সট বক্স কেন, না গেলে আমাদের শেপ বক্স আছে, শেপ বক্স আমাদের মতো করে যাবে। এই হচ্ছে আমার শেপ বক্স। শেপ বক্স আমি নিলাম, ফিলটাকে নান করে দিলাম, আউটলাইনটাকে কালো করে দিলাম, হয়ে গেল। হয় না। এই পাশে হ্যাঁ, এই ওইটা সমান, কোনো সমস্যা নাই, এই সমান নিয়ে নিলাম। এই যে ঠিক আছে। ওদিকে যাওয়া জরুরি না, কোনো দরকার নাই এটার। আচ্ছা, আমাদের এটার কাজ শেষ। এরপরে হচ্ছে ভিডিও অ্যাড করা, ইনসার্ট ভিডিও, এবং ভিডিওর অ্যাড করার পাশাপাশি সেটা ট্রিম করতে বলছে। ট্রিম বলতে এই যে এখানে বলা আছে যে প্লেস এনি ভিডিও অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড ট্রিম ভিডিও অ্যাট হাফ অফ ইটস অরিজিনাল লেন্থ। অরিজিনাল লেন্থের অর্ধেক করতে হবে ট্রিম করে। তো আমরা নতুন একটা স্লাইড নিলাম, এই স্লাইডে এখন ভিডিও কই পাবো? ভিডিও যেহেতু নাই, আমরা এই এতক্ষণ যে স্লাইডগুলো তৈরি করলাম এই স্লাইডগুলোকে ওই সেভ অ্যাজ করে ভিডিও তৈরি করে নিব। সেভ অ্যাজ ক্লিক করে MP4 করে নিলাম, এবং এই ফোল্ডারেই আমি এটাকে হেল্পার ভিডিও লিখতে পারি। হেল্পার ভিডিও আমরা একটু আবার দেখি। এই আমার এতক্ষণ যা যা কাজ হয়েছে এই কাজগুলো ভিডিও আকারে সেভ করতে চাই। ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ, ব্রাউজ ক্লিক করে এখান থেকে টাইপটাকে শুধু MP4 করে দিব। এরপরে ফাইল নেম চেঞ্জ করে হেল্পার ভিডিও লিখে সেভ করে দিব। এটা যদি হেল্পার ভিডিও না লিখি তাতেও সমস্যা নাই, হ্যাঁ, ওই এক ফোল্ডারেই থাকবে, ওই ফোল্ডারেই থাকবে, কোনো সমস্যা নাই। ভিডিও হেল্পার ভিডিও, এই যে ভিডিওটা হচ্ছে, ভিডিওটা হলে ওখান থেকেই এখানে আবার ইনসার্ট করে দিব। ভিডিও হওয়া কমপ্লিট। এবার ইনসার্ট ক্লিক করে ভিডিও, এই কর্নারে ভিডিও, দিস ডিভাইস, ফোল্ডার কোথায়, ডেস্কটপে এই নামের ফোল্ডার যেখানে জব 3 নামের একটা হেল্পার ভিডিও আছে, এই হচ্ছে সেই ভিডিও ফাইল। ভিডিও ফাইল ইনসার্ট, এই ভিডিও ইনসার্ট হলো, ট্রিম করতে বলছে, ট্রিম করব। এই প্লেব্যাক অপশনে গিয়ে ট্রিম ভিডিও অপশনটা পাবো। এই ট্রিম ভিডিওতে যে কোনো এক পাশ থেকে অর্ধেক কমিয়ে নিব। এটা আছে যতটুকু 30 সেকেন্ড আছে, আমরা যে কোনো এক পাশ দিয়ে কমিয়ে নিব। এ পাশ দিয়েও কমাতে পারি, এ পাশ দিয়েও কমাতে পারি। এখান থেকে নিয়ে এই 15 সেকেন্ড করে দিলাম, করে ওকে ক্লিক করলাম, আমার ভিডিও হয়ে গেল। এবং ভিডিও সিলেক্ট করার পরে ভিডিও প্লেব্যাকে থাকা অবস্থায় প্লে ফুল স্ক্রিন এটা ক্লিক করে দিলাম। প্লে ফুল স্ক্রিন ক্লিক করার ফলে হলো কি, এই ভিডিওটা যদি আমি ছোট করেও রাখি একটা নির্দিষ্ট জায়গায়, যখন প্রজেক্টরে চলবে ফুল স্ক্রিনে চলে যাবে। এই প্লে ফুল স্ক্রিন এটা শুধু টিকটা দিয়ে দিব, কারণ এরা বলে দিয়েছে যে ভিডিও উইল বি শো ইন ফুল স্ক্রিন ইন প্রেজেন্টেশন শো মোড। যখন প্রেজেন্টেশন চলবে তখন ভিডিওটা যেন ফুল স্ক্রিন হয়। তো আমরা এই শুধুমাত্র প্লে ফুল স্ক্রিনটা টিক দিলেই এটা হবে, না দিলে হবে না। যদি ওটা তারা চেক করবে না যে টিক দেয়া আছে কি নাই, আমার যতদূর ধারণা, কিন্তু তারপরে আমরা করে দিব, কোথাও ভুল রাখবো না। তো আমার ভিডিও অ্যাড করা শেষ। এরপরে বলছে থ্যাংক ইউ ফন্ট সাইজ, প্রথম দিয়ে। আচ্ছা, ভিডিও ডিলিট করে দিই। ভিডিও তৈরি করতে তো পারছি, তৈরি করা। আচ্ছা, তৈরি করাটা দেখতে গেলে আমার ফোল্ডার থেকে ভিডিওটাই ডিলিট করে দিই আগে। এই হচ্ছে হেল্পার ভিডিও, আমি ফাইলটা ডিলিট করে দিলাম। এবার এই আমার প্রেজেন্টেশনের ফাইল, টোটাল ফাইল, আমাদের ভিডিও অ্যাড করতে বলছে কিন্তু ভিডিও তো দেয় নাই।
ভিডিও কই পাবো? ভিডিও তো আমাদের তৈরি করতে হবে। ভিডিওটা তৈরি করব এইভাবে, এই যে আমার স্লাইড শো যেটা তৈরি হলো এটাই ভিডিও মোডে সেভ করা যায়। আমরা ভিডিও মোডে এটা সেভ করব। এই ফাইলে গিয়ে সেই অ্যাস ক্লিক করে আমরা যে লোকেশনে সেভ করতে চাই সেই লোকেশনে যাব। তো আমি এই ফোল্ডারেই সেভ করতে যাচ্ছি। এই ফোল্ডারে আমি আসি। এবার এই ফোল্ডারে থাকা অবস্থায় যে ডেস্কটপ, কম্পিউটার, জব 3 এই ফোল্ডারের ভিতরেই তো আসি। এই ফোল্ডারে আমি MP4 করব। তো আমরা পাওয়ার পয়েন্ট যেহেতু PPTX নামেই সেভ হয়, ডিফল্টভাবে ওটাই শো করতেছে, তো ওইটাকে আমরা চেঞ্জ করে MP4 বানাবো। এটা সিলেক্ট করে অনেক টাইপ দেখতে পাবো এখানে। এই অনেক টাইপের মধ্যে পিকচার টাইপও করা যায়, এটা দিয়ে MP4 করা যাবে, চাইলে মিডিয়া ভিডিও করা যাবে, চাইলে জেপিজি করা যাবে, PNG করা যাবে, অনেক কিছু করা যায়। MP4 করবে। তো আমরা করব MP4। এই MP4 হচ্ছে MPEG4 ভিডিও। এইটা করে জব 3 নামেই থাকুক, এই নামেই করব। সেভ ক্লিক করে দিলাম। আমার ভিডিও রেডি হইতেছে। একটা ভিডিও আমার হচ্ছে, এই ভিডিওটাই আমি অ্যাড করব। তো ভিডিও হয়ে যাক। আমাদের ভিডিও হয়ে গেছে। এখানে যে স্ট্যাটাস বারে যেটা দেখতে পাচ্ছিলাম ওটা শেষ। তো ওই ভিডিওটা যে ফোল্ডারে আছে আমরা একটু দেখে নেই। এই যে ভিডিওটা হয়ে গেছে, এই ভিডিওটাই আমরা অ্যাড করব আমাদের ফাইলে। আমাদের ফাইলে গিয়ে ইনসার্ট মেনুতেই আমরা অডিও, ভিডিও, পিকচার সব পাবো। তো ভিডিও অপশনটা আছে সবার শেষে। এখানে ক্লিক করে দিস ডিভাইস, এই সেই নির্দিষ্ট ফোল্ডার অটোমেটিক আমার সেভ, মানে ওই ফোল্ডারেই ওপেন হয়ে গেছে। এই ভিডিওটা ইনসার্ট করে দিলাম। ভিডিওটাকে আমি সাইজে ছোট করে নিতে পারি, আরও ছোট করতে পারি, এবং এই ভিডিও থাকা অবস্থায় প্লেব্যাক অপশনে যাব। প্লেব্যাক অপশনে গিয়ে ট্রিম ভিডিও করে নিব হাফ অফ লেন্থ, ফুল লেন্থের অর্ধেক। এই ফুল লেন্থের অর্ধেক আমি করে নিলাম। এখান থেকে শুরু, এখানে শেষ, এইটুকু মিলে 15 সেকেন্ড আমি নিলাম। ওকে ক্লিক করে দিলাম এবং প্লে ফুল স্ক্রিনে টিক দিয়ে দিলাম। আমার ভিডিও অ্যাড হয়ে গেছে, এইটুকুই। ভিডিওর পরে নেক্সট স্লাইড, থ্যাংক ইউ। ইনসার্ট শেপ, আমরা শেপ না নিয়ে ওই আগের লেখাটাই কপি করে সব শেষে নিয়ে আসলাম, লিখে দিলাম থ্যাংক ইউ। এই থ্যাংক ইউ লেখার ভিতরে তারা কি বলছে, ফন্ট সাইজ 45, ইউ ক্যান চয়েস এনি কালার, প্লেসমেন্ট সেন্টার অফ দ্য স্লাইড। ফন্ট সাইজ 45 করতে বলছে। আমরা এটা যেহেতু বড় হাত, আমরা একটু বড় হাত করে নেই। 45 করতে বলছে এবং সেন্টারে নিতে বলছে। সেন্টারে নেওয়ার জন্য আমরা শেপ ফরম্যাট থেকে মিডল, সেন্টার এবং মিডল এই দুইটাই সিলেক্ট করে দেব। অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল, দুইটা করে দিলে একেবারে মিডল হয়ে যায়। তো মিডল হয়ে গেল। আমার এই স্লাইডের কাজ শেষ। আমাদের স্যাম্পলে কিন্তু এটা দেয়া আছে। এর আগের পরীক্ষাটাই ছিল যে থ্যাংক ইউটা আপনার পছন্দ মতো করেন, সেই জন্য এইটা দেয়া ছিল। কিন্তু পরের বার 45 সাইজ করলো এবং যে কোনো কালার দিতে বলল, তখনও কিন্তু তারা ওইটাই রেখে গেছে, যে আগেরটাই রেখে গেছে। তো যাই হোক, আমাদের এখানের কাজ শেষ। আমরা ফাইলটাকে সেভ করব। সেভ করে যদি বের হয়ে আসি তাতেও হবে, কিন্তু আমরা একটা কাজ করব। কাজটা হলো আমরা প্রশ্নের দিকে লক্ষ্য করি। প্রশ্নে প্রথম পেজে এখানে বলছে স্লাইড মাস্টার অপশন ব্যবহার করতে বলছে, সব কিছু করতে বলছে এবং বলছে যে সেভ দ্য ডকুমেন্ট উইথ বোথ PPTX অ্যান্ড MP4 এক্সটেনশন। দুইটা ফাইলে করতে হবে, PPTX করতে হবে এবং MP4 করতে হবে। এই ফুল ফাইলটাকে, এবার তো ফুল ফাইল হইল, এটাকে আবার সেভ অ্যাজ করব
MP4 হিসাবে, MP4 হিসাবে এবার নাম দিতে পারি জব 4 ফুল ফাইল, জব 3 ফুল ভিডিও। আমরা যদি আগের বার ওইটার নাম হেল্পার ভিডিও দিতাম তাহলে এটার নাম জব 3 থাকলেই হয়ে যেত, কিন্তু আগেরটা তো ওই নাম দিলাম, এই জন্য এটাকে আমি সেভ করে দিয়ে বের হয়ে আসবো। আমার পাওয়ার পয়েন্টের কাজ শেষ। তো পাওয়ার পয়েন্টের কাজ এইটুকুই, এর বাইরে তেমন কিছু নাই। এরপরে অনলাইন পার্ট সবাই দেখেছেন, সবাই জানেন। অনলাইন পার্ট শুরু এখানে এনএসডি অ্যাসেসমেন্ট নামের ফোল্ডার। পরীক্ষার জন্য যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি হয়ে গেছে, এখন পরীক্ষার জন্য যে নিয়মকানুন জানা দরকার সেটার জন্য সময় তো আছেই, যথেষ্ট সময় আছে। তো এই যেটুকু দেখানো হলো এর মধ্যে না বোঝার মতো অপশন ছিল কোনটা? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলছে, আমরা সেটা একটু করে নিতে পারি। ট্রানজিশন ব্যবহার করতে বলছে ওয়াইপ, আমরা ট্রানজিশন ওয়াইপ ব্যবহার করব। প্রত্যেকটা সিলেক্ট করে একসাথে করে দিতে পারি। সবকটা সিলেক্ট করা শেষ, ট্রানজিশন ওয়াইপ। যেমন এবার আমরা যদি স্লাইড ভিউ দেখি, স্লাইড ভিউ দেখলে কেমন দেখাচ্ছে, এই যে একটা স্লাইড শেষ হয়েছে, এই যেটা এইটাই হচ্ছে ওয়াইপ, এই হচ্ছে ভিডিওটা, এটা ভিডিও। আচ্ছা, ভিডিও যদি প্লে করি, না এটা ভিডিও না, হয় এটাই ভিডিও। ভিডিওটা ফুল স্ক্রিনে কিন্তু প্লে হয়েছে, এই এবার প্লে, আচ্ছা প্লে হয় নাই, আবার এই ভিডিও প্লে হয়ে গেছে ফুল স্ক্রিনে, এটা কিন্তু ভিডিও চলতেছে। আর এই তারপরের পেজ, এরপরে আবার থ্যাংক ইউ, প্রেজেন্টেশন শেষ।